নমস্কার। উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা 11 জুলাই 2025-এর ভারতীয় শেয়ার বাজারের পরিস্থিতি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। বাজারটা কেন এতটা পড়ল, বিশেষ করে যখন টানা 3 দিন ধরেই পড়ছে, এর পেছনের কারণগুলো কি আর আগামী দিনে কি হতে পারে সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ রাখছি উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য। আমরা দেখছি অনেকেই আমাদের বিশ্লেষণ দেখছেন, উপকৃত হচ্ছেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, প্লিজ চ্যানেলটা একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এটা সত্যিই আমাদের আরও ভালো কাজ করতে খুব উৎসাহিত করে। একদম। আর আজকের বাজারের এই যে পতন, এর পেছনে কিন্তু কয়েকটা জিনিস একসাথে কাজ করেছে। মূলত 3টে কারণ বলতে পারি। প্রথমত দেখুন, আইটি সেক্টরের হেভিওয়েট টিসিএস, তাদের যে ত্রৈমাসিক ফলাফল সেটা কিন্তু প্রত্যাশার চেয়ে বেশ খারাপ। দ্বিতীয়ত, আমেরিকার দিক থেকে নতুন ট্যারিফের ঘোষণা এসেছে, যেটা বিশ্ব বাণিজ্যে একটা আশঙ্কার সৃষ্টি করেছে। আর তৃতীয় কারণটা হলো বাজারের ভ্যালুয়েশন বা মূল্যায়ন। এটা বেশ কিছুদিন ধরেই বেশ উঁচুতে ছিল, বিনিয়োগকারীরা একটু চিন্তিত ছিলেন আর কি। এই 3টে ফ্যাক্টর মিলেই আজ বাজারে একটা বড়সড় পতন আমরা দেখলাম। হ্যাঁ, একদম। তাহলে চলুন শুরুতেই দেখে নিই মূল সূচকগুলো কোথায় এসে দাঁড়ালো আজ। বিএসসি সেন্সেক্স প্রায় 690 পয়েন্টস, শতাংশ হিসাবে 0.83% কমে 82,500.45-এ বন্ধ হয়েছে। আর এনএসই নিফটি 50 সেটাও প্রায় 205 পয়েন্টস বা 0.81% নেমে 25,149.85-তে শেষ করেছে। পরপর 3 দিন ধরেই পতন, এটা সত্যি একটু ভাবনার বিষয়। শুধু সেন্সেক্স বা নিফটি নয়, কিন্তু মিড ক্যাপ আর স্মল ক্যাপ ইন্ডেক্সগুলো পড়েছে। এর মানে হলো বাজারের সামগ্রিক প্রবণতাই ছিল নিচের দিকে, যাকে বলে ব্রড বেসড সেলিং। হিসেব বলছে বিএসইতে বিনিয়োগকারীদের মোট সম্পদ একদিনে প্রায় 3.5 লাখ কোটি টাকা কমে গেছে। বাপরে, 3.5 লাখ ক্রোড়! হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাজারে একটা রিস্ক অফ সেন্টিমেন্ট কাজ করছিল। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ অ্যাসেট, যেমন ধরুন শেয়ার, সেখান থেকে টাকা সরিয়ে নিচ্ছিলেন আর কি। এই কারণগুলোর মধ্যে তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল টিসিএস এর রেজাল্ট, তাই তো? হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওদের রেভিনিউ যদি কনস্ট্যান্ট কারেন্সি টার্মসে দেখি, মুদ্রা বিনিময় হারের প্রভাব বাদ দিয়ে, সেটা আগের কোয়ার্টারের চেয়ে 3.1% কমেছে। বাজার আশা করেছিল প্রায় $7.54 বিলিয়ন, কিন্তু এসেছে $7.42 বিলিয়ন। এটা বেশ বড় মিস। আর কোম্পানি সিইও নিজেও তো ডিমান্ড কন্ট্রাকশন বা চাহিদা কমার কথা স্বীকার করেছেন, তাই না? একদম। উনি নিজেই বলেছেন যে চাহিদা কমছে, এটা মার্কেটের জন্য একটা বড় নেগেটিভ সিগন্যাল ছিল। হ্যাঁ। এর সঙ্গে যোগ হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্বেগটা। মার্কিন প্রেসিডেন্ট কানাডার পণ্যের উপর 35% ট্যারিফ ঘোষণা করেছেন, আর অন্য দেশের উপরেও শুল্ক চাপানোর একটা হুমকি দিয়েছেন। এই ধরনের গ্লোবাল ট্রেড টেনশন যখন বাড়ে, তখন স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে তার প্রভাব পড়ে। ভারতীয় বাজারও তার বাইরে নয়। ঠিক। আর তৃতীয় কারণ ভ্যালুয়েশন, যেটা নিয়ে তো বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। হ্যাঁ, ভ্যালুয়েশন একটা বড় চিন্তা ছিল। নিফটি 50-র প্রাইস টু আর্নিংস বা পি রেশিও যদি দেখি, হ্যাঁ, অর্থবর্ষ 26-এর আয়ের আন্দাজের ভিত্তিতে সেটা প্রায় 22-এর কাছাকাছি চলে গিয়েছিল, যেটা অনেকেই বলছিলেন বেশ চড়া। ঠিক, বেশ স্ট্রেচড মনে হচ্ছিল। তাই টিসিএস-এর খারাপ ফলাফল বা ওই ট্যারিফের খবরের মতো একটু নেগেটিভ ইঙ্গিত পেতেই যারা অল্প লাভে ছিলেন তারও প্রফিট বুকিং শুরু করে দিয়েছেন। আচ্ছা, সেক্টরগুলোর দিকে যদি তাকাই, তাহলে ছবিটা কি রকম? কোথায় সবচেয়ে বেশি চাপ পড়ল আর কোথায় বা একটু স্বস্তি দেখা গেল? দেখুন, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অবশ্যই আইটি সেক্টরের। নিফটি আইটি ইন্ডেক্স প্রায় 1.8% পড়েছে। এর প্রধান কারণ তো অবশ্যই টিসিএস, যার শেয়ার পড়েছে প্রায় 3.47%। কিন্তু শুধু টিসিএস নয়, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক, অন্য বড় আইটি শেয়ারগুলোও কিন্তু পড়েছে। আর অন্য কোনো সেক্টর? অটো সেক্টরও বেশ চাপে ছিল, প্রায় 1.8% পড়েছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হিরো মোটোকর্প, বাজাজ অটো সবকটাই নিচে। এমনকি ডিফেন্স স্টকগুলো, যেগুলো খুব ভালো চলছিল, সেগুলোতেও কিন্তু প্রফিট বুকিং দেখা গেছে। তার বেশিরভাগ সেক্টরেই চাপ ছিল, কিন্তু কিছু সেক্টর কি এর মধ্যে একটু ভালো ফল করেছে, যাকে বলে আউট পারফর্ম করেছে? হ্যাঁ, করেছে।
ডিফেন্সিভ হিসেবে পরিচিত সেক্টরগুলো যেমন ধরুন এফএমসিজি আর ফার্মা সেগুলো কিছুটা উঠেছে। নিফটি এফএমসিজি ইন্ডেক্স প্রায় 0.5% আর নিফটি ফার্মা ইন্ডেক্স প্রায় 0.7% বেড়েছে। আচ্ছা। আর এই এফএমসিজি সেক্টরের উত্থানের পেছনে মূল ভূমিকা ছিল হিন্দুস্তান ইউনিলিভার বা HUL এর। এই খবরটা মার্কেট খুব পজিটিভলি নিয়েছে। এটা আসলে প্রমাণ করে যে বাজারের সামগ্রিক সেন্টিমেন্ট যতই খারাপ হোক না কেন, কোনো নির্দিষ্ট কোম্পানির যদি খুব ভালো কোনো খবর থাকে তাহলে সেই শেয়ার কিন্তু ভালো ফল করতে পারে। ঠিক, স্টক স্পেসিফিক মুভমেন্ট যাকে বলে। একদম। আর উল্টো দিকে দেখুন, টিসিএস তার খারাপ ফলাফলের জন্য প্রায় 3.5% পড়েছে, যেটা নিফটি 50 শেয়ারগুলোর মধ্যে আজকের দিনে সবচেয়ে বেশি পতন। একই রকমভাবে টাটা এলসি এর রেজাল্টও খারাপ আসায় শেয়ারটা প্রায় 7% পড়েছে। মানে বাজার খারাপ খবরকে কিন্তু একেবারেই রেয়াত করছে না, বেশ কঠোর শাস্তি দিচ্ছে। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে বাজারের আজকের দিনের এই গভীর বিশ্লেষণ। তো সংক্ষেপে যদি বলি, 11 জুলাইয়ের এই বাজারের পতনটা ছিল আসলে 3টে জিনিসের সম্মিলিত ফল। একটা দুর্বল আর্নিং সিজনের শুরু, আন্তর্জাতিক বাণিজ্যের নতুন ভয় আর উঁচু ভ্যালুয়েশন। টেকনিক্যাল দিক থেকেও যদি দেখি, বাজার কিন্তু কিছুটা দুর্বলতার সংকেত দিচ্ছিল। নিফটি 50 তার একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল, যেটা মোটামুটি 25,300 থেকে 25,200 কাছাকাছি ছিল, সেটা ভেঙে আজ নিচে নেমেছে। সাপোর্ট ব্রেক করেছে। হ্যাঁ, আর ডেইলি চার্টে একটা বেরিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে। এটা টেকনিক্যালি একটা নেগেটিভ সাইন, যা সাধারণত বোঝায় বিক্রেতারা বেশ শক্তিশালী এবং দাম আরও নিচে যাওয়ার সম্ভাবনা থাকে। অপশনস ডেটা মানে ডেরিভেটিভ মার্কেটের ডেটা থেকেও কি একই রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছিল? হ্যাঁ, পাওয়া যাচ্ছিল। কল ওপেন ইন্টারেস্ট যদি দেখেন, মানে যত সংখ্যক কল অপশন বিক্রি হয়েছে কিন্তু স্কোয়ার অফ হয়নি, সেটা 25,400 আর 25,500 স্ট্রাইক প্রাইসে সবচেয়ে বেশি ছিল। এই লেভেলগুলো একটা রেজিস্ট্যান্স বা বাধা হিসেবে কাজ করেছে। মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করলেই এখান থেকে সেলিং প্রেশার এসছে। পুট কল রেশিও বা পিসিআরও কিছুটা বেরিশ দিকেই ছিল। যদিও আজকের এফআইআই ডিআইআই ডেটা এখনো আসেনি। হ্যাঁ, সেটা আসতে একটু সময় লাগবে, কিন্তু আগের দিন মানে বৃহস্পতিবার তারা কিন্তু নেট বায়ার ছিল। তার সত্ত্বেও আজ বাজার পড়ল। এটা বোঝাচ্ছে যে মার্কেটের সেন্টিমেন্ট এখন কতটা ভঙ্গুর। সামান্য নেগেটিভ খবরেই কিন্তু বিক্রি চলে আসছে। পরিস্থিতিটা বেশ জটিল মনে হচ্ছে। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে বিনিয়োগকারীদের কি করা উচিত? মানে শর্ট টার্ম বা স্বল্পমেয়াদী দৃষ্টিভঙ্গি তো বেশ অনিশ্চিত লাগছে। সেক্টরগুলো যেগুলো আজকেও তুলনামূলকভাবে ভালো ফল করেছে, সেগুলোর দিকে নজর রাখা যেতে পারে। আর যেহেতু আর্নিং সিজন চলছে, হ্যাঁ, তাই খুব সতর্ক থাকতে হবে। আমরা তো দেখলামই বাজার খারাপ ফলাফলকে কতটা কঠোর শাস্তি দিচ্ছে। টিসিএস বা টাটা এলসিসি তার উদাহরণ। তাই খুব স্টক স্পেসিফিক থাকতে হবে। ভালো খবরযুক্ত শেয়ারগুলো কিন্তু এখনও ভালো ফল করতে পারে, যেমন HUL আমরা দেখলাম, বা গ্লেনমার্ক ফার্মার কথাই ধরুন। অ্যাবভিয়ার সাথে একটা ডিলের খবরে শেয়ারটা একদিনে 17% উঠেছিল। ঠিক। তাহলে টেকনিক্যাল দিক থেকে কোন লেভেলগুলো এখন নজরে রাখা দরকার? সাপোর্ট ও রেজিস্ট্যান্স কোথায়? নিফটির জন্য দেখুন, যে লেভেলটা ভেঙে নিচে নেমেছে, মানে 25,300 থেকে 25,400, ওটা এখন একটা বড় রেজিস্ট্যান্স বা বাধা হিসাবে কাজ করবে। আর নিচের দিকে যদি দেখি, তাহলে উদণ্ড সাপোর্ট হতে পারে 25,090, 25,150 এলাকাটা। এটা ভাঙলে পরবর্তী গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হল 24,900 থেকে 25,000। তার মানে বাজার একটু উঠলেই বিক্রি করার একটা প্রবণতা থাকতে পারে। সেলন রালিজ। হ্যাঁ, স্বল্প মেয়াদে সেরকম একটা স্ট্র্যাটেজি দেখা যেতে পারে। তবে যারা লং টার্ম বা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, মানে যারা 5-10 বছরের জন্য বিনিয়োগ করেন, তারা কিন্তু এই ধরনের পতনকে ভালো মানের শেয়ার একটু কম দামে কেনার সুযোগ হিসেবেও দেখতে পারেন। কোয়ালিটি স্টক ডিসকাউন্টে পাওয়া গেলে সেটা তো ভালোই। একদম। আজকের এই বিস্তারিত আলোচনা আমরা এখানেই শেষ করছি। বাজারের এই অস্থিরতার মধ্যে অবশ্যই ঝুঁকি রয়েছে, কিন্তু একই সাথে সুযোগও লুকিয়ে থাকতে পারে। তবে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানে নিজের বিচার বিবেচনা প্রয়োগ করাটা অত্যন্ত জরুরি। আর মনে রাখতে হবে, তাড়াহুড়ো না করে তথ্যভিত্তিক এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়াই কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। আগামী দিনে কর্পোরেট আর্নিংস কেমন আসে, গ্লোবাল পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে উই লার্ন ইনভেস্টিং আপনাদের সাথে অবশ্যই নজর রাখবে। শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আর হ্যাঁ,
শেষ করার আগে আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। নমস্কার। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বাজার যেভাবে ভালো খবরকে পুরস্কৃত করছে আর খারাপ খবরকে কঠোর শাস্তি দিচ্ছে, এই প্রবণতাটা কি পুরো আর্নিং সিজন জুড়েই বজায় থাকবে? এটা কিন্তু আগামী দিনে লক্ষ্য করার মতো একটা বিষয় হবে।